Goenda Tunes by 9F10. নমস্কার, আমি সত্যান্বেষী রজতেশ বক্সী। এটা কি? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে ডেকেছিলাম, আসুন আমার সঙ্গে। নমস্কার, আমি সংযুক্তা রায়। আমি আপনাকে ফোন করে বাড়িতে আসতে বলেছিলাম, এর জন্য আপনি প্লিজ কিছু মনে করবেন না। আরে না না, ঠিক আছে। আসলে আমার দাদা চলে যাওয়ার পর আমার বাবা মা দুজনেই খুব শক পেয়েছেন, তাই ওদের ফেলে রেখে আমি কোথাও বেরোচ্ছি না এখন। আপনার দাদা চলে যাওয়ার পর মানে? আপনার দাদা কি তাহলে? তাই জন্যই তো আপনাকে ডাকলাম রজতেশবাবু। দাদা চলে গেল আজ 1 সপ্তাহ হয়ে গেল, কিন্তু কি করে যে কি হলো তা আমরা কিছুই বুঝতে পারছি না। দেখুন, আপনি যা বলতে চান একটু খুলে বলুন। আমার দাদা সমীরণ রায় আজ 1 সপ্তাহ হলো গত হয়েছে। সংযুক্তা, আপনি একটু গুছিয়ে প্রথম থেকে সব খুলে বলুন, কিছু বাদ দেবেন না। পুরো ঘটনাটা আমার জানা দরকার। রজতেশবাবু দেখুন, গত বুধবার দাদা অফিস থেকে বাড়ি ফেরে। তখন অবধি দাদা সম্পূর্ণ সুস্থ ছিল, সামান্য সর্দি কাশি পর্যন্ত হয়নি। কিন্তু বাড়ি আসার পর দাদা নিজের ঘরে চলে যায়। রাতে খাওয়ার জন্য যখন ওকে আমি ডাকতে গেলাম, তখন ওর ঘর থেকে আমি গোঙানির আওয়াজ পাই। সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে দেখি ও বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। আমি ওকে জল দিলেও কোনো ফল না হওয়ায় আমি অ্যাম্বুলেন্স ফোন করি। ওকে তারপর সব থেকে কাছের নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো, কিন্তু তার আধ ঘন্টার মধ্যে সব শেষ হয়ে যায়। ডাক্তারের কথায় দাদার হঠাৎ করে স্ট্রোক হয়ে মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে যায়। আমাদের তখন অত কিছু ভাববার মতন মনের অবস্থা ছিল না, কিন্তু পরে আমি ঠান্ডা মাথায় ভেবে এটা বুঝতেই পারছিলাম না যে দাদার হঠাৎ হলোটা কি। আমার দাদার কোনো রোগ ছিল না, এমন কিছুই হয়নি যাতে হঠাৎ করে ওর স্ট্রোক হয়ে যাবে। আমার দৃঢ় বিশ্বাস যে দাদার মৃত্যুটা ঘটানো হয়েছিল। আপনি তাহলে পুলিশের কাছে যাননি কেন? পুলিশকে কি বলতাম রজতেশবাবু? আমার কাছে তো কোনো প্রমাণ নেই যে দাদাকে খুন করা হয়েছে। আচ্ছা বেশ, আপনি বলুন তো, আপনার দাদা কি বাড়ি ফিরে কিছু খেয়েছিলেন? দাদা বাড়ি ফিরে জল ছাড়া কিছুই খায়নি, হয়তো বাইরে থেকে কিছু খেয়ে এসেছিল। ঠিক আছে, আপনার দাদার ঘরটা একটু দেখব। বেশ তো, আসুন আমার সঙ্গে। এক গ্লাস জল খাওয়াতে পারেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এ কি রজতেশ, নোংরা ঘাটাঘাটি করছো কেন? কিছু পেলেন? আপাতত নয়। আচ্ছা, আপনার দাদা কোথায় কাজ করতেন? সল্ট লেকে একটা বেসরকারি কোম্পানিতে।
প্রায় 3 বছর হয়েছিল দাদা ওই কোম্পানিতে জয়েন করেছিল। বেশ, আমায় আপনার দাদার অফিসের ঠিকানা আর আপনার দাদাকে যিনি শেষ দেখেছিলেন সেই ডাক্তারের নাম আর ফোন নাম্বারটা একটু দিন প্লিজ। বেশ, আপনার নম্বরটা বলুন, আমি আপনাকে SMS করে দিচ্ছি। মাফ করবেন সংযুক্তা, আমার কোনো ফোন নেই, আপনি আর্যর নম্বরে SMS করে দিন। আর আপনার বাবা মাকে এখন আর কিছু জিজ্ঞাসাবাদ করব না, কেমন? আগে ওনারা এই ধাক্কাটা সামলে উঠুন, তারপর। আমরা নাম ফোন নাম্বার নিয়ে যখন সংযুক্তাদের বাড়ি থেকে বেরোলাম তখন বিকেল 4টে বাজে। রজতেশ, এখন আমাদের গন্তব্য কি? রজতেশ একবার হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, এখন 4টে বাজে, তার মানে সল্টলেক পৌঁছতে আরও আধ ঘন্টা লাগবে। চলো সমীরনের অফিস থেকে একবার ঘুরে আসা যাক। বেশ, চলো। ঠিকানা চিনে অফিস খুঁজে বার করতে বেশি সমস্যা হলো না। অফিসের বস অজয় আগরওয়ালজির কাছে রজতেশের পরিচয় আর তার সাথে আসার হেতু জানাতেই তিনি তক্ষুনি সময় দিয়ে দিলেন। Yes, sir. How can I help you? মিস্টার আগরওয়াল, আপনি নিশ্চয়ই জানেন যে আপনার অফিসের একজন এমপ্লয়ি সমীরন রায় আজ 3 দিন হলো গত হয়েছেন। হ্যাঁ, আমি তো ওনাদের বাড়িতেও গিয়েছিলাম। ভেরি স্যাড। এত অল্প বয়সী একটা ছেলে। বেশ, সমীরনের বোনের বিশ্বাস তার দাদাকে খুন করা হয়েছে, আর সেই সূত্রেই আমার এখানে আসা। আপনি যদি আমাকে এই ব্যাপারে একটু কোঅপারেট করেন তাহলে খুব ভালো হয়। আরে এতে বলার কি আছে? আপনার যা জানার তা বলেন, জানলে নিশ্চয়ই বলবো। অনেক ধন্যবাদ। আচ্ছা বলুন তো, সমীরন ছেলে হিসাবে কেমন ছিল? ভেরি নাইস, খুব কাজের লড়কা ছিল। ওর এগেইনস্ট কোনো কমপ্লেন ছিল না আমার। আপনার বাকি কর্মচারীদের সঙ্গে ওর সদ্ভাব ছিল? হ্যাঁ হ্যাঁ, কখনো কারোর সাথে কোনো ঝামেলা হতে দেখিনি। আচ্ছা মিস্টার আগরওয়াল, অফিসে সমীরনের সবথেকে ভালো বন্ধু কে ছিল? জি, এটা তো আমি তেমন বলতে পারবো না, তবু শুধু মিত্রাই ওর সব থেকে ক্লোজ ছিল বলে মনে হয়। এই মিত্রাটিকে? অনেক মিত্রা, আমাদেরই এমপ্লয়ি। এই অনিক কি আজ এসেছে অফিসে? হ্যাঁ হ্যাঁ, জরুর এসেছে। আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। না থাক, আমায় শুধু ওর ফোন নাম্বারটা দিন, আমি পরে ওর সাথে কথা বলে নেব। অজয় আগরওয়াল নিজের ফোন থেকে অনিকের নাম্বারটা বলতে আমি সেভ করে নিলাম। তারপর আমি আর রজতেশ আগরওয়ালজিকে বিদায় জানিয়ে অফিস থেকে বেরিয়ে গেলাম। আর্য, তোমার ফোনটা থেকে ওই অনিককে একবার ফোন লাগিয়ে আমাকে দাও তো। আমি তাই দিলাম। ফোনটা কানে দিয়ে রজতেশ বলল, হ্যালো, অনিক মিত্র বলছেন? হ্যাঁ, আপনার সঙ্গে একটু দরকার ছিল। আজ সন্ধ্যে 7টা নাগাদ পার্ক স্ট্রিটের ফুটি কর্নারে আসতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, ওই আপনার বন্ধু সমীরন রায়ের মৃত্যুর ব্যাপারে। সেটা আসলেই জানতে পারবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখছি। হ্যাঁ, এখনও 7টা বাজতে 1 ঘন্টা বাকি। ওই ডাক্তারকে একবার ফোন লাগাও তো। আমি ডক্টর নীলাঞ্জন বাগচিকে ফোন লাগিয়ে রজতেশকে ফোনটা দিয়ে দিলাম। হ্যালো, ডক্টর বাগচি বলছেন? আমি সত্যান্বেষী রজতেশ বক্সি বলছি। আপনার সঙ্গে একটু কথা ছিল। এখন কি একটু সময় পাওয়া যাবে? আমি মিনিট 10-এর মধ্যে আপনার ওখানে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। চলো আর্য, ডাক্তারবাবুর চেম্বারে যাওয়া যাক। এখান থেকে খুব বেশি হলে মিনিট 10 পড়বে। চলো যাওয়া যাক। ডক্টর বাগচির চেম্বারে পৌঁছে দেখি আর কোনো রোগী নেই, তাই ডাক্তারের দেখা পেতে কোনো অসুবিধে হলো না। এবার বলুন তো, আমি আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি? দেখুন ডাক্তারবাবু, আপনার নিশ্চয়ই মনে আছে যে গত সপ্তাহে আপনার কাছে সমীরন রায় নামে
এক ব্যক্তিকে নিয়ে আসা হয় এবং সেদিনই সেখানে সে মারা যান। ইয়েস ইয়েস, আই রিমেম্বার। ভেরি স্যাড কেস। সেই ছেলেটির বাড়ির লোকের ধারণা যে তার মৃত্যুটা কেউ না কেউ ঘটিয়েছে, আর সেই কারণেই আমাকে তারা তদন্তের ভার দিয়ে গেছেন। আপনি কি আমায় বলতে পারবেন যে ছেলেটির কি হয়েছিল? হ্যাঁ, সে তো আমি আগেই বলেছিলাম, স্ট্রোক হয়ে মাল্টি অর্গান ফেলিওর হয়ে গেছিল ওর। কিন্তু স্ট্রোকটা হলো কি করে? সেটা কি করে বলবো? দেখুন, আমি যেটুকু বলতে পারি, ওর ব্রেনে একটা খুব জোরে ধাক্কা লেগেছিল, আর সেখান থেকে হওয়ার চান্সটাই 90%। আচ্ছা, এই ব্রেনের ব্যাপারটা কি থেকে হওয়া সম্ভব তার কিছু বলতে পারবেন আপনি? দেখুন রজতেশ বাবু, আমি যা জানতাম আপনাকে বললাম, এর বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া বাইরে পেশেন্ট অপেক্ষা করছে, আপনি এবার আসতে পারেন। নমস্কার। রজতেশ আর কথা না বাড়িয়ে ডক্টর বাগচির চেম্বার থেকে বেরিয়ে গেল। ডাক্তার কিছু এড়িয়ে গেল বলে মনে হলো। নিঃসন্দেহে বাগচি যখন কথা বলছিল তখন ওকে লক্ষ্য করেছিলে? উনি নিশ্চয়ই কিছু জানেন, কিন্তু আমাদের সামনে প্রকাশ করলেন না। যাকে, চলো এখন ফুরি কর্নারে। আমি গাড়ি ছুটিয়ে দিলাম পার্ক স্ট্রিটের দিকে। রেস্তোরাঁটাতে পৌঁছতে পৌঁছতে প্রায় 7টা বাজে। আমরা ভেতরে ঢুকে একটা টেবিলে গিয়ে বসলাম। মিনিট 5-এর মধ্যেই একটা ছেলে রেস্তোরাঁটাতে ঢুকলো। নমস্কার, আমি অনিক মিত্র। আপনি কি? হ্যাঁ, আমি রজতেশ বক্সি। আরে আমার বন্ধু আর্য ব্যানার্জি। ও হ্যাঁ, বলুন রজতেশবাবু, কি জানতে চান? সবটাই তো জানেন অনিকবাবু, আমি আপনার বন্ধুর মৃত্যুর তদন্ত করছি। আপনি আমায় বলুন যে যেদিন সমীরণ মারা যান সেদিন কি ওর মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন? না, সেরকম কিছু লক্ষ্য করিনি। প্রত্যেক দিনের মতোই অফিস করে আমরা একসঙ্গে বেরোই, তারপর একসঙ্গে বাসে উঠি, তারপর যে যার বাড়ির দিকে চলে যায়। আলাদা কিছুই হয়নি। সেদিন অফিসে সমীরণ কি খেয়েছিল আপনার মনে আছে? না, তবে টিফিনের পর সৃষ্টি সবার জন্য মিষ্টি এনেছিল, সেটা খেয়েছিল। কিন্তু সে তো আমরা সবাইও খেয়েছিলাম। আচ্ছা, এই সৃষ্টিকে? আমাদের অফিসেই কাজ করে। আমায় ওর নাম্বারটা দিন। আর বলুন তো, সমীরণের কি কোনো শত্রু ছিল? রজতেশবাবু, আমার সমীরণের সঙ্গে আলাপেই চাকরিতে ঢোকার পর এতদিনের মধ্যে ওর কোনো শত্রু ছিল না বলেই জানি। আচ্ছা রজতেশবাবু, আমি তো জানতাম সমীরণের স্ট্রোক হয়ে গেছিল, তাহলে আপনি কিসের জন্য? সেই স্ট্রোকটা হয়েছিল না ঘটানো হয়েছিল সেটাই জানার চেষ্টা করছি। আচ্ছা চলি অনিকবাবু, পরে প্রয়োজন হলে আপনার সাথে যোগাযোগ করব। আর্য, তুমি ওই সৃষ্টিকে ফোন করে কাল একটু বেলার দিকে দেখা করার ব্যবস্থা করবে। আমার পরিচয় দেবে, কিন্তু সমীরণের কথা বলবে না একদম, বুঝেছ? আচ্ছা, তাই হবে। পরের দিন ঠিক কাঁটায় কাঁটায় 8টায় রজতেশের বাড়িতে পৌঁছে গেলাম। কালকের কাজটার কি হলো? হ্যাঁ, আমি ওকে ফোন করেছিলাম। ও আমাকে জানালো যে 1টা নাগাদ সল্টলেকের একটা ক্যাফেতে আমাদের সঙ্গে দেখা করতে পারে। ভেরি গুড। শোনো, তুমি আর সত্য ওর সঙ্গে দেখা করবে আর জিজ্ঞাসাবাদ করবে। আমার অন্য কিছু কাজ আছে। আরে রজতেশ, বলো কি? ওই আমাদের প্রাইম সাসপেক্ট, আর তাকে কিনা আমরা জেরা করব? আরে ভাই আর্য, অত ঘাবড়াবার কিচ্ছু নেই। আমি সত্যকে সব শিখিয়ে দিয়েছি কি কি জিজ্ঞাসা করতে হবে। তুমি শুধু ওর সঙ্গে যাবে আর মেয়েটাকে ভালো করে লক্ষ্য করবে, তারপর আমায় রিপোর্ট করবে, কেমন? আচ্ছা। 12টা নাগাদ আমি আর সত্যান্বেষী বেরিয়ে পড়লাম সৃষ্টির সঙ্গে দেখা করার উদ্দেশ্যে।
শোনো, যা জিজ্ঞেস করার তুমিই জিজ্ঞেস করো। কিন্তু মিনিট 10 পরে একটা সুশ্রী মেয়ে ক্যাফেতে প্রবেশ করে আমাদের দিকে এগিয়ে এলো। কাছে এসে আমায় জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি, আপনি কি আর্য ব্যানার্জি? হ্যাঁ, আপনি বসুন প্লিজ। আপনি নিশ্চয়ই জানেন যে কেন আমরা আপনার সঙ্গে কথা বলতে চাইছি। না, সঠিকভাবে ঠিক জানি না, তবে আন্দাজ করতে পারছি। আচ্ছা, আপনারা নিশ্চয়ই সমীরনের মৃত্যুর ব্যাপারে তদন্ত করছেন, তাই না? ঠিকই ধরেছেন। আমরা সত্যান্বেষী আইএনসি থেকে আসছি। আমরা আপনাকে কিছু প্রশ্ন করব, আশা করি আপনি সহযোগিতা করবেন। হ্যাঁ, আমি যা জানি তা নিশ্চয়ই বলবো। বেশ, এবার বলুন যে আপনি সমীরণ বাবুকে ঠিক কতদিন ধরে চিনতেন? প্রায় 1 বছর থেকে। আমি অফিসে আগে ওকে অবশ্য চিনতাম না। আচ্ছা, যেদিন সমীরণ বাবু মারা গেলেন সেদিন আপনি কি কোনো মিষ্টি নিয়ে গেছিলেন অফিসে? হ্যাঁ, তো আসলে আমার নিজের তৈরি সন্দেশ, তাই ভেবেছিলাম সবাইকে দেব, সেই জন্যেই নিয়ে গেছিলাম। কিন্তু সেই মিষ্টি তো সবাই খেয়েও ছিল। সেটা দেখা যাবে। আচ্ছা বলুন তো, সমীরণ বাবুর কোনো শত্রু ছিল বা কখনো কারুর সাথে ঝামেলা হয়েছে? না, আমার সেরম কিছু মনে পড়ছে না, তবে উনি খুবই ভদ্র ও ভালো মানুষ ছিলেন। তার মানে অফিসের কেউ সমীরণ বাবুকে মারতে পারে না বলেই আপনার ধারণা? আমার তো তাই মনে হয়। কথার ফাঁকে ফাঁকে আমি রজতেশের কথা মতো মেয়েটার গতিবিধি লক্ষ্য করছিলাম, কিন্তু মেয়েটা মিথ্যে কথা বলছে বলে একবারও মনে হয়নি, বরং একে বেশ স্পষ্ট বক্তা বলেই মনে হচ্ছে। সত্যান্বেষী বলল, যাই হোক, আপাতত কাজ শেষ, আজ উঠি। পরে যদি প্রয়োজন হয় আবার আপনার সঙ্গে যোগাযোগ করব। নিশ্চয়ই। তোমরা কখন এলে? এই মাত্র। তারপর ওদিককার খবর বলো। সত্যান্বেষী আমাদের পুরো আলোচনাটা বেশ গুছিয়ে রজতেশকে বলল। রজতেশ গম্ভীরভাবে মাথা নাড়ল, তারপর আমায় বলল, আর্য, তোমার কি মনে হলো সৃষ্টি মিথ্যা কথা বলছে? মনে তো হয় না। মেয়েটা বেশ স্পষ্টভাবেই সত্যান্বেষীর সমস্ত প্রশ্নের উত্তর দিল। আচ্ছা রজতেশ, এবার তুমি কোথায় গেছিলে আমাদের বলো তো। আমি গিয়েছিলাম সংযুক্তার বাড়িতে সমীরনের অতীত সম্পর্কে আরও জানতে। তাছাড়া গেলাম সমীরনের কলেজে। কি জানতে পারলে? যা জানতে পেরেছি তাতে একটা অনুমান খাড়া করা যায়, কিন্তু বহু জায়গায় এখনও ধোঁয়াশা রয়েছে। যেমন জানতে পেরেছি কলেজে পড়ার সময় সমীরন একবার একটা চরম অন্যায় করে। সমীরন চিরকালই পড়াশোনায় ভালো ছিল, কিন্তু কলেজে আসার পর ওর সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে কলেজের অন্য একটি ছেলে, নাম অনিশ লাহিড়ী। কলেজের প্রত্যেকটা পরীক্ষায় সে সমীরনকে টপকে যায়, কিন্তু কলেজে আকস্মিকভাবেই নাকি এই অনিশ হঠাৎ করে গায়েব হয়ে যায়। তারপর থেকে তার আর কোনো পাত্তা নেই। গায়েব হয়ে যায় তার মানে? হ্যাঁ, বা নিরুদ্দেশ হয়ে যায়ও বলা যায়। এই নিরুদ্দেশ হওয়ার পরে সবথেকে লাভবান যদি কেউ হয়ে থাকে সে হলো সমীরন। কলেজে অনেকেরই ধারণা যে এর পেছনে সমীরনের হাত ছিল, কিন্তু কোনো প্রমাণ নেই। তার মানে তো রজতে সেই অনিশ বেঁচে নাও থাকতে পারে। তার সম্ভাবনাও পুরো মাত্রায় রয়েছে। কিন্তু রজতেশ, তাহলে খুনটা কে করলো? আর এই অনিশ যদি বেঁচে থাকে তাহলে সে কোথায় আছে এখন? এরকম আরও অনেক প্রশ্নের উত্তর আমার কাছে এখনো নেই আর্য, আরও ভাবতে হবে। সবচেয়ে সমস্যার বিষয়, এই কেসে আমাদের প্রতিপক্ষ সত্যের ওপর একটা মিথ্যার চাদর পেতে দিয়েছে। এই চাদরটা ওঠানোর পথ আগে বার করতে হবে। আর্য, চলো এক্ষুনি বেরোতে হবে। গাড়ি বের করো আর্য, তপসিয়ায় যেতে হবে, আমার এক বন্ধুর বাড়ি।
কি চাই? সিমের রস? বাহ, আপনি তো এক্সপার্ট লোক। তা কত করে পড়বে? বেশি না, ওই এক শিশি 500 টাকা মোটে। 20 নয়, কিছু জানার আছে। ঠিকঠাক জবাব পেলে আরো 2 দেব। রাজি? শহর ঘুমে গভীর, অতল নীরবতায় ধরা, রাত জোড়া চোখ, শরীর জুড়ে নামে জোড়া, শিকারীরা হাসে, এ শহর শপথ ভরা। শুনতে পায় না কেউ, চুপি চুপি তোমার লড়া। গোয়েন্দা টুনস বাই 9F10। আমাদের নতুন অ্যানিমেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তো? ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল।